সুপ্রিয় শিক্ষার্থী, আমি অনন্যা ম্যাডাম তোমাদের অর্থনীতি প্রথম পত্র পঞ্চম অধ্যায় শ্রমবাজার নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা গত 25 তারিখে আমাদের অনলাইন প্রাক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছো। যারা যারা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ। আর যারা অংশগ্রহণ করে না, আশা করি তারা আগামী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো প্রাক সমাপনী পরীক্ষায় তোমাদের খাতার মধ্যে দেখলাম অনেকগুলো ভুল আছে। তো এখনও সময় আছে, তোমরা চেষ্টা করবে এই ভুলগুলো সংশোধন করার জন্য। আজকে আমি তোমরা জানো যে আগামী 12 তারিখ থেকে তোমাদের সমাপনী পরীক্ষা প্রথম বর্ষ অনলাইন সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তোমরা সমাপনী পরীক্ষার সিলেবাস পেয়ে গেছো। আশা করি বাসায় ভালোভাবে একটা প্রিপারেশন নিচ্ছ, যেন পরীক্ষাটা ভালো হয় সেই চেষ্টা করবে। তো আজকে আমি অর্থনীতি প্রথম পত্র পঞ্চম অধ্যায় শ্রমবাজার নিয়ে আলোচনা করতে গিয়ে, যদি অধ্যায়টা তোমাদের আগে পড়ানো হয়েছে, পরীক্ষার জন্য আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এখানে। তো এই আলোচনার সূত্র ধরে প্রথমে একটু বলি শ্রমবাজার কি, শ্রম কি। উৎপাদনে মানুষের শারীরিক এবং মানসিক পরিশ্রম যার বিনিময়ে অর্থ উপার্জন করা হয় তাকে অর্থনীতিতে শ্রম বলে। যদিও শ্রম বলতে সাধারণত শারীরিক পরিশ্রমকে বুঝে, কিন্তু আমরা এই কথাটা এখানে আনবো না। আমরা শুধুমাত্র অর্থনীতিতে যেটা বলে, অর্থাৎ উৎপাদনে মানুষের শারীরিক এবং মানসিক পরিশ্রম যার বিনিময়ে অর্থ উপার্জিত হয় তাকেই অর্থনীতিতে শ্রম বলে। শ্রমবাজার অধ্যায়টা আলোচনা করতে গিয়ে আমি এখানে অনেক খেয়াল করেছি যে এখানে আমাদের বেশিরভাগ প্রশ্ন আসে প্রকৃত মজুরি থেকে, পশ্চাৎগামী শ্রমের যোগান রাখা এবং স্বাভাবিক আকৃতির শ্রমের যোগান রাখা এবং শ্রমবাজারের ভারসাম্য। তো আজকে আমি আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। তো প্রথমেই আসি, আজকে আলোচনার সূত্র থেকে প্রথমে আসি আমি স্বাভাবিক আকৃতির যোগান রাখা এবং পশ্চাৎগামী যোগান রাখা নিয়ে। আমার এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, মজুরি নিয়েছি, শ্রমের যোগান নিয়েছি। মজুরি হচ্ছে 300, 400, 500, শ্রমের যোগান হচ্ছে 100, 200, 300। অর্থাৎ মজুরি যখন 300, শ্রমের যোগান 100। মজুরি বেড়ে 400 হলে শ্রমের যোগান বৃদ্ধি পেয়ে 200। মজুরি আরও বৃদ্ধি পেয়ে 500 হলে শ্রমের যোগান আরও বৃদ্ধি পেয়ে হচ্ছে 300 একক। অর্থাৎ মজুরিও বাড়ছে, শ্রমের যোগানও বাড়ছে। তাহলে এই সূচি থেকে আমি দেখতে পাই যে এটা যোগান রেখাটা একটা স্বাভাবিক আকৃতির যোগান রেখা হবে। আমি তোমাদের সুবিধার্থে একটু অঙ্কন করে দেখাই। ভূমি অক্ষে শ্রমের যোগান, লম্ব অক্ষ মজুরি, ডব্লিউ দ্বারা চিহ্নিত করি। SL শ্রমের যোগান হচ্ছে 100, 200, 300। আর মজুরি দেওয়া আছে 300 থেকে শুরু। আমি এখানে 100, 200, 300, 400, 500 দেখা যাচ্ছে। মজুরি যখন 300, শ্রমের যোগান তখন 100, 400 হলে 200, 500 হলে 300। রেখাগুলো যোগ করলে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী ABC বিন্দু, তিনটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটি যোগান রেখা পাওয়া যায়। এটা হচ্ছে শ্রমের স্বাভাবিক আকৃতির যোগান রেখা। আমি বর্ণনা এভাবে দিতে পারি যে চিত্র ভূমি অক্ষে শ্রমের যোগান, লম্ব অক্ষে মজুরি নির্দেশ করা হয়েছে। এখানে মজুরি 300 টাকা হলে শ্রমের যোগান শ্রমের যোগান হচ্ছে 100 জন, যা বিন্দু দ্বারা নির্দেশিত। মজুরি যথাক্রমে বেড়ে 400 এবং 500 হলে শ্রমের যোগান বেড়ে 200 এবং 300 জন হয়, যা যথাক্রমে B এবং C বিন্দু দ্বারা নির্দেশিত। ABC বিন্দু যোগ করে SL রেখা পায়। এটাই হচ্ছে শ্রমের যোগান রেখা। পরবর্তীতে আরেকটা উদ্দীপক নিয়েছে, একটু খেয়াল করো যে এখানে
মজুরি দেওয়া আছে, আবার শ্রমের যোগানও দেওয়া আছে। মজুরি যখন 300, শ্রমের যোগান হচ্ছে 7 ঘন্টা কাজ করে শ্রমিক। মজুরি বেড়ে 400 টাকা হলে শ্রমের যোগান অর্থাৎ শ্রমিকরা কাজ করে 9 ঘন্টা, অর্থাৎ এখানে কাজের সময়টা বেড়েছে। মজুরি যখন আরও বৃদ্ধি করে তখন সময় হ্রাস পেয়ে অর্থাৎ 8 ঘন্টা হয়ে যায়। তাহলে আমি এই সূচি থেকে বুঝতে পারছি যে এটা একটা পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা। তো আমি সেটা একটু অঙ্কন করে দেখাই। ভূমি অক্ষে আবারও শ্রমের যোগান, লম্ব অক্ষে হচ্ছে মজুরি, ডাব্লিউ দ্বারা চিহ্নিত করলাম। এখানে শ্রমের যোগান হচ্ছে 7, 8, 9। আমি এখানে ব্রোকেন সাইন দিয়ে যাই, যদি না দিই তাহলে অনেক বিরাট একটা চিত্র আসবে। 7, 8, 9। মজুরি 300 থেকে শুরু, তাই এখানে একটা ব্রোকেন সাইন দিলাম। 300, 400, 500। যখন 300 তখন 7 ঘন্টা, যখন 400 তখন 9 ঘন্টা, যখন 500 তখন হচ্ছে 8 ঘন্টা। তাহলে যে রেখা যোগ করলে রেখাটা দেখা যাচ্ছে এ থেকে বি বিন্দু পর্যন্ত বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। পরবর্তীতে যোগান মজুরি বৃদ্ধি পাওয়ার পরও শ্রমের যোগান হ্রাস পায়, যার কারণে শ্রমের যোগান রেখাটা পরবর্তীতে বি বিন্দুর পর থেকে মজুরি অক্ষের দিকে বা লম্ব অক্ষের দিকে বেঁকে যায়, অর্থাৎ এটা হচ্ছে একটা পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা। এ হচ্ছে শ্রমের স্বাভাবিক আকৃতির যোগান রেখা এবং পশ্চাৎগামী যোগান রেখা। অর্থাৎ এর পরবর্তীতে আমি তোমাদেরকে আরেকটা টপিকস নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে মজুরি। একটা হচ্ছে আর্থিক মজুরি, একটা প্রকৃত মজুরি, দুই ভাগে বিভক্ত। আর্থিক মজুরি হচ্ছে একজন শ্রমিক তার কর্মক্ষেত্র থেকে যে তার পরিশ্রমের বিনিময়ে যে অর্থ পায় সেটা হচ্ছে তার আর্থিক মজুরি, আর তার শ্রমের বিনিময়ে যে অর্থ পায় সেটা হচ্ছে আর্থিক মজুরি। আর অর্থের পাশাপাশি আর একজন শ্রমিক তার শ্রমের বিনিময়ে তার বিনিয়োগকারীর নিকট থেকে যে পরিমাণ অর্থ পায় তার দ্বারা যে পরিমাণ পণ্য এবং সেবা সামগ্রী ক্রয়, এবং এর সাথে যে কর্মক্ষেত্র থেকে দেওয়া আর্থিক মজুরির অতিরিক্ত যে সুযোগ সুবিধা দেওয়া হয় তাদেরকে, তার সমষ্টিকে বলা হচ্ছে প্রকৃত মজুরি। তো প্রকৃত মজুরির একটা সূত্র আছে, সূত্র থেকে আমরা সহজে প্রকৃত মজুরি বের করতে পারি। WR, যেটা হচ্ছে প্রকৃত মজুরি, WR সমান W প্লাস AB প্লাস C ডিভাইড বাই P। আমার পাশে সূত্রের ব্যাখ্যাটা দেওয়া জরুরি। তো সূত্রের ব্যাখ্যা হিসেবে বলতে পারি WR হচ্ছে প্রকৃত মজুরি, W হচ্ছে শুধুমাত্র আর্থিক মজুরি, AB হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা যা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য, P হচ্ছে দামস্তর, C হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা যা অব্যক্ত থাকে বা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য নয়। তো এখানে সূত্রের মধ্যে মান বসিয়ে উদ্দীপকে যে মানটা থাকে সেই মানগুলো সূত্রের মধ্যে বসিয়ে আমি পরিমাপ করতে পারি। আমি একটু উদাহরণ হিসেবে যদি নিই, একজন শ্রমিকের তার মাসিক বেতন বাবদ পান হয়তো বা 80,000 টাকা, আমি ধরে নিলাম এটা 80,000 টাকা। অন্যান্য সুযোগ সুবিধা বলতে এখানে বাড়ি ভাড়া ধরলাম 40,000 টাকা, চিকিৎসা ভাতা ধরলাম 6,000 টাকা, ইউটিলিটি বিল বা যদি ধরি 6,000 টাকা। এটা তোমাদের রাজশাহী বোর্ড 2019 সালে আসছে এবং ওই সময়ের দাম স্তর 20 টাকা। অন্যান্য সুযোগ সুবিধা C নাই, তাই C রইল, অথবা এখানে 0 দেওয়া যায়, 0 দেওয়া যায়। কোনো ক্ষেত্রে দেখবে হয়তো বা এরকমও থাকতে পারে, দামস্তর যদি দেওয়া না থাকে তাহলে ওই সময়ে দামস্তর যে কোনো একটা দামস্তর ধরে নিবে, হয় 100 বা যে কোনো একটা দামস্তর ধরে, তবে তোমাকে উল্লেখ করতে হবে যে ধরি দামস্তর এত। যদি না থাকে তাহলে এখানে আমি পাচ্ছি সবগুলো যোগ করলে প্লাস C, অথবা এটাও বলা যায় যেহেতু C এর মান 0। তো এই হচ্ছে প্রকৃত মজুরি। একটা সূত্রের সাহায্যে কীভাবে প্রকৃত মজুরি নির্ণয় করা যায়।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম বিভিন্ন বোর্ডে অঙ্ক আসছে, প্রকৃত মজুরি নির্ণয় করো এবং আর্থিক মজুরি প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য। তোমরা হোমওয়ার্কে করেছো আমি দেখেছি। এরপর আমি আলোচনা যাব। বিভিন্ন বোর্ডে আসছে, খেয়াল করবে তোমরা ওদের বোর্ড কোশ্চেনগুলো দেখলে খেয়াল করবে যে শ্রমবাজারের ভারসাম্য, কোথাও চিত্র থেকে ভারসাম্য, আবার কোথাও একটা সূচি থেকে ভারসাম্য অঙ্কন। প্রথমে আমি একটা চিত্র থেকে ভারসাম্য অঙ্কন দেখাই তোমাদেরকে। এই হচ্ছে একটা উদ্দীপক। এখানে দেখা যাচ্ছে যে ডিএল এবং এসএল রেখা পরস্পরই বিন্দুতে ছেদ করে, অর্থাৎ শ্রমের যোগান রেখা এবং শ্রমের চাহিদা রেখা এই বিন্দুতে ছেদ করেই হচ্ছে ভারসাম্য বিন্দু। আমার প্রশ্ন ছিল যে ভারসাম্য মজুরি কিভাবে নির্ধারিত হয়। তাহলে আমি চিত্র থেকে বলতে পারি যে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষ মজুরি নির্ধারণ করা হয়েছে। ডিএল এবং এসএল হচ্ছে যথাক্রমে শ্রমের চাহিদা রেখা এবং যোগান রেখা, তারা পরস্পরই বিন্দুতে ছেদ করে। তাহলে এই বিন্দুতে ভারসাম্য মজুরি হচ্ছে 100 টাকা এবং ভারসাম্য শ্রমের নিয়োগ হচ্ছে 200, শ্রমের নিয়োগের পরিমাণ হচ্ছে 200। তো এখানে আমি আরেকটু দেখতে পাচ্ছি যে আমাকে হয়তো প্রশ্ন এইভাবে থাকতে পারে যে 50 টাকা এবং 150 টাকা মজুরিতে শ্রমের বাজারে কীরূপ পরিস্থিতির সৃষ্টি হবে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে এটার জন্য আবার চিত্রটা অঙ্কন করতে হবে। চিত্র অঙ্কন করে আমি এভাবে বলতে পারি এসএল এবং ডিএল হচ্ছে শ্রমের চাহিদা রেখা, যোগান রেখা, পরস্পর এই বিন্দুতে ছেদ করেই হচ্ছে ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে ভারসাম্য মজুরি হচ্ছে 100 এবং নিয়োগের পরিমাণ হচ্ছে 200। শ্রমের মজুরি 50 টাকা হলে শ্রমের চাহিদা ডিএল এবং শ্রমের যোগান এসএল অনুযায়ী দেখা যাচ্ছে কি শ্রমের যোগান 100 এবং শ্রমের চাহিদা হচ্ছে 300। তো এই ক্ষেত্রে শ্রমের চাহিদা শ্রমের যোগানের তুলনায় কিন্তু 200 বেশি হয়। তাই শ্রমবাজারে শ্রমের ঘাটতি দেখা দেয় এবং চাহিদা বৃদ্ধিজনিত কারণে শ্রমের মজুরি বৃদ্ধি হয়। এই অবস্থায় মজুরি বাড়তে বাড়তে 100 টাকা হলে, মজুরি বাড়তে যখন 50 টাকা বেড়ে যখন 100 টাকা হয়, শ্রমবাজারে পুনরায় আবার ভারসাম্য ফিরে আসে। আবার শ্রমের মজুরি যখন 150 হয় তখন শ্রমের চাহিদা এবং যোগান রেখা অনুযায়ী শ্রমের চাহিদার তুলনায় শ্রমের যোগানের পরিমাণ বেশি হয়, ফলে এবি পরিমাণ শ্রমের উদ্বৃত্ত দেখা যায়। আর উদ্বৃত্ত শ্রমের কারণে মজুরি কমে যায়, আর এই উদ্বৃত্ত শ্রমের কারণে কিন্তু মজুরি কমে যায়। তো এই থেকে দেখা যায় যে কি মজুরি আবার হ্রাস পায়, অর্থাৎ 100 টাকা মজুরি নির্ধারিত হয়। তাহলে মজুরি 50 টাকা হলে দেখা যাচ্ছে কি শ্রমের ঘাটতি দেখা যায় এবং মজুরি 150 টাকা হলে শ্রমের উদ্বৃত্ত দেখা যায়। তাই 100 হচ্ছে ভারসাম্য মজুরি এবং 200 হচ্ছে ভারসাম্য শ্রমের নিয়োগ। আমি আরেকটু দেখাই। মজুরি দেওয়া আছে, ডিএল দেওয়া আছে, এসএল দেওয়া আছে। আমি সংক্ষেপে লিখলাম মজুরি 200, 300, 430, 20, 10, 10, 20, 30। এখান থেকে ভারসাম্য মজুরি চিত্র অঙ্কন করতে বলছে। আমি চিত্রটা একটু অঙ্কন করে দেখাই। ডিএল এসএল দেব,
W 10 20 30 100 200 300 যখন মজুরি 200 400 400 হচ্ছে 10 বিন্দুগুলো যোগ করলে ডিএল রেখা পাই। আর এদিকে হচ্ছে এই যে বিন্দুগুলো যোগ করলে এসএল রেখা পাই। ডিএল এবং এসএল পরস্পর এই বিন্দুতে ছেদ করে, তাই এই হচ্ছে ভারসাম্য বিন্দু। আর ভারসাম্য বিন্দুতে মজুরি হচ্ছে 300 টাকা এবং শ্রমিক নিয়োগের পরিমাণ হচ্ছে 20 একক বা 20। তো এখানে দেখা যাচ্ছে কি সে আবার আগের মতো এবি হলে অর্থাৎ এতটুকু হচ্ছে উদ্বৃত্ত। এবি পরিমাণ হচ্ছে 400 টাকা মজুরিতে উদ্বৃত্ত দেখা যায় এবি পরিমাণ, এবং 200 টাকা মজুরিতে সিডি পরিমাণ, এবং সিডি পরিমাণ হচ্ছে ঘাটতি দেখা যায়। তো এইভাবে আমরা একটা উদ্দীপক বা সূচি থেকে আমরা একটা ভারসাম্য চিত্র অঙ্কন করতে পারি, অথবা একটা ভারসাম্য থেকে আমরা শ্রমবাজারের ভারসাম্যটা ব্যাখ্যা করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই অধ্যায়ে এই বেশি আর প্রশ্ন আসছে বলে আমার মনে হয় না, তেমন একটা প্রশ্ন আসে নাই। যদি কখনো যদি রেখা স্থানান্তর আসে তাহলে আশা করি করতে পারবে, অর্থাৎ শ্রমের যোগান বা চাহিদা রেখা বাম দিকে বা ডান দিকে স্থানান্তর করলে যেখানে ছেদ করে সেই অক্ষ বরাবর তোমরা কত একটা সঠিক একটা মাপ নিয়ে দিলে বুঝতে পারবে। অর্থাৎ রেখাটা যদি এখানে যায় তাহলে এখানে ছেদ করে এই বরাবর আমার মাপটা কত, স্কেল দিয়ে নিলে সঠিক মাপটা বুঝতে পারবে। অথবা বাম দিকে স্থানান্তর করলে কি হবে সেটাও একই রকম, যেখানে ছেদ করে সেখানে ভারসাম্য আসবে চাহিদা এবং যোগান। তো সেই ভারসাম্য বিন্দু বরাবর সঠিকভাবে একটা পরিমাপ নিলে, তো তোমরা মাপটা যখন স্কেল দিয়ে নিবে তখন আশা করি ওইভাবে বুঝতে পারবে। তো এই হচ্ছে এই অধ্যায়ের পঞ্চম অধ্যায় শ্রমবাজারের আজকের আলোচনা। অর্থাৎ আমি আজকে আলোচনা করেছি প্রকৃত মজুরি কীভাবে নির্ণয় করতে হয়, শ্রমের স্বাভাবিক আকৃতির চাহিদা রেখা যোগান রেখা এবং শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা এবং শ্রমবাজারের ভারসাম্য নিয়ে, অর্থাৎ চাহিদা এবং শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান রেখার কীভাবে ভারসাম্য বিন্দুতে পৌঁছায়। আশা করি আমার আলোচনা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অধ্যায় নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আগামী 12 তারিখ থেকে যে পরীক্ষা শুরু হবে, পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। সে পর্যন্ত সবার ভালো থেকো, সবার সুস্থতা কামনা করে আজকে আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।